এবার রাজধানীর খিলগাঁও বাজারে আগুন। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট ও স্থানীয়দের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্ষতির পরিমাণ অধিক, মানে সীমা ছাড়া ক্ষতি হয়ে গেছে। এখন অনেকে দেখেন হার্টফিল অবস্থা খারাপ। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি মহিউদ্দিন মথু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোজায় দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান। সিটি ইকোনমিক জোন সহ 11 অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন। অবশেষে হাতির ঝিল থেকে সরছে বিজিএমইএ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় নিষেধাজ্ঞা। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গায় অনুষ্ঠান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক পরিবহন কর্পোরেশনের দক্ষ চালক গড়ার বিভিন্ন প্রকল্পে ঘুষ বাণিজ্য। লোক দেখানো পরীক্ষায় পাশ করা চালকরাই মহাসড়কের ঘাতক, বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর গুলশানে মেয়াদ বাড়িয়ে ও লেভেল পাল্টে বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে চকলেট, আচার সহ নানা পণ্য। 3 প্রতিষ্ঠানকে 50 লাখ টাকা জরিমানা। এবং চট্টগ্রামের পাহাড় ধস ঠেকাতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ নগরবিদদের। এবারে রাজধানীর খিলগাঁও কাঁচা বাজারে আগুন। পড়ে গেছে দোকান, ঘর, মালামাল। 15টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় ভোর 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে, কয়েকদিন আগে মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। তবে সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি দমকল বাহিনী। কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠে খিলগাঁও কাঁচা বাজারের পরিবেশ। বুধবার রাতে ভালোভাবে রেখে গেলেও মধ্যরাতের আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু দোকান। জীবিকার একমাত্র অবলম্বন সেই সম্বলটুকু কতটুকু রক্ষা করা সম্ভব সেই চেষ্টা করে ফিরছেন কেউ কেউ। 3টা বাজে আমাকে আমার রুমমেটে বলতেছে তোদের দোকান সব পুড়ে যেতেছে, যা দোকানে মাল তার বাইরে কর। তারপরে আমরা আইসা দেখি আমাদের দোকানে আমার আব্বা আপনি বাইরে থেকে টাকা আনছে, মানে মাল উঠাইছে, এখন তো সব জ্বলে ছাই হয়ে গেছে। এটাই আমার একমাত্র সম্বল আছে, এই সম্বলটা আমার শেষ হয়ে গেছে। বুধবার দিবাগত রাত 3টায় আগুনের সূত্রপাত বলে জানান দোকান মালিকরা। এতে পুড়ে যায় লক্ষ লক্ষ টাকার মালামাল। সামনে রমজান মাস ছিল, আমাদের সবারই রোজার প্রস্তুতি ছিল। দোকানে সবারই 3-4 গুণ বেশি মাল ছিল। যেখানে 5 লাখ টাকা ছিল সেখানে 20 লাখ টাকার মাল ছিল। যতটুকু সম্ভব ছিল একেবারে নিষ্ঠ হয়ে গেছে জীবনে। আমার আর 2টা আমার কোনো চালার মতো আমার জীবনে নাই, একেবারে ফতর হয়ে গেছে জীবনের জন্য। ক্ষতির পরিমাণ অধিক, মানে সীমা ছাড়া ক্ষতি হয়ে গেছে। এখন অনেকে দেখেন হার্টফিল অবস্থা খারাপ, মানে অনেকে কান্নায় ভেঙে পড়ছে। এক একজনের 40, 50, 60 লাখ, 70 লাখ টাকার মাল। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটে 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমরা শুনতে পারছি এটা ইলেকট্রিক ফায়ার সার্ভিস, মানে ফায়ারিং থেকে এই জিনিসটা সূত্রপাত ঘটনা আর কি, বুঝলেন। যখন রাত হয়তো 2:30, 3টার মতো বাজে, তখন আমরা বাসা থেকে যখন ওইরকম হুই হুল্লা হসতেছে, তখন আমরা তাড়াতাড়ি করে আসছি, কিন্তু আসছে সেটা দেখি একবার আগুন দাদা করে জ্বলতেছে। তবে সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। মিয়ানমার ইতিবাচক হলেও নিরাপত্তার অজুহাতে ফেরত যেতে চাচ্ছে না রোহিঙ্গারা, বলেন পররাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো। রাজধানীর খিলগাঁওয়ের কাঁচা বাজারের আগুন ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি। রাজু, আবারও আহাজারি, আবারও আর্তনাদ। শুধু পরিবর্তন হয়েছে কিছু মুখ, নতুন কিছু মুখ এসেছে আর নতুন জায়গা।
আমরা এর আগেও দেখেছি গুলশানের ডিএনসিসি মার্কেটের ক্ষেত্রে, সেখানেও দোকানিদের আহাজারি। ঠিক এখন এই মুহূর্তে আমরা গুলশানে যেমনটা দেখেছিলাম এর আগে, আর ঠিক এখন খিলগাঁও সেই একই অবস্থা। ধ্বংসাবশেষ থেকে যে ছিটে ফোটা যে অংশটুকু রয়েছে, সেই অংশটুকু থেকে যদি কিছু বেঁচে থাকে সেটুকুই এখন প্রাণপণে চেষ্টা করছেন বের করে নিয়ে যাওয়ার জন্য এখানকার দোকানিরা। একই চিত্র দেখতে দেখতে কিন্তু আমরা নিজেরাও যেমন অভ্যস্ত হয়ে পড়ছি, ঠিক তেমনিভাবে এই যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও কিন্তু সেই একই অবস্থা। এই অবস্থার পরিবর্তন হয়তো হওয়া খুবই জরুরি। আমি একটু দেখাতে চাই যে আমার সঙ্গে যে সহকর্মী রয়েছেন, আমি একটু দেখাবো এই জায়গায় যে এই যে আমি এখন যে দোকানটিতে রয়েছি এটি একটি কাপড়ের দোকান ছিল। এইরকমই এখানে কাপড়ের দোকান, বিভিন্ন প্রসাধনীর দোকান, এছাড়া বিভিন্ন বাসাবাড়ির যে জিনিসপত্র যেগুলো দরকার হয় সেই দোকানগুলোই কিন্তু পুড়ে গিয়েছে। এই যে দোকানটিতে আমরা আছি, এই দোকানদার যিনি রয়েছেন তিনি বলেছেন যে পহেলা বৈশাখ উপলক্ষে নতুন নতুন কাপড় তিনি তুলেছিলেন, কিন্তু সেই কাপড় সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভবিষ্যৎ নিয়ে তারা এখন শঙ্কায়। কিছুক্ষণ আগে একজন নারীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কান্নায় ভেঙে পড়ছেন। তার দুটো দোকান ছিল এবং দুটি পুড়ে ছাই হয়ে গেছে, দুটো জুতার দোকান ছিল। এই একই অবস্থা কিন্তু আমরা গুলশানের ক্ষেত্রে দেখেছি। তবে এইখানে এই মার্কেটের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, আমি এখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এখানে মোট 1325টি দোকান ছিল এবং এখানে মোট 3টি মার্কেট, একটি উত্তরা মার্কেট, পূবালী মার্কেট এবং ঢাকা সিটি কর্পোরেশনের হকার্স মার্কেট। মোট 3টি মার্কেট মিলিয়ে 1300 মতো দোকান ছিল, তবে পুড়ে গেছে প্রায় 25টির মতো। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা বা তাদের যে রাতভর যে পরিশ্রম, যে অক্লান্ত পরিশ্রম তারা করেছেন, সেক্ষেত্রে তারা সফল হয়েছেন। আমরা যখন গভীর রাতে এসে এই আগুন দেখতে পাই, ঠিক তখন আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কিন্তু দেখতে পেয়েছি মার্কেটের যে টিনের চালা রয়েছে সেই টিনের চালায় উঠে, আবার অপর পক্ষ কিন্তু আরও কয়েকটি টিম তারা কাজ করেছেন। এই যে মার্কেটের উপর দিয়ে কিন্তু চলে গেছে মহাখালী খিলগাঁও ফ্লাইওভার, সেই খিলগাঁও ফ্লাইওভারের উপর থেকেও তারা পানি নিক্ষেপ করেছেন এবং সর্বাত্মক চেষ্টায় আগুন নিভাতে 3 ঘন্টা সময় লাগলেও কিন্তু আগুন অন্যত্র ছড়াতে দেয়নি এবং এ কারণেই মাত্র 25টি, মাত্র বলা ঠিক হচ্ছে না, যাদের দোকান পুড়ে গিয়েছে তারাই জানে যে একটি দোকান কতটা মূল্যবান তাদের জন্য। তারা কিন্তু এই দোকান দিয়ে তাদের পরিবার পরিজনের যে খাবারের সংস্থান করতেন এবং জীবিকা নির্বাহ করতেন, তাদের কাছে কিন্তু অনেক কিছুই। তবে অন্যান্য যে দোকানগুলো রয়েছে, মোট 1325টির মতো দোকান, সেই দোকানগুলো অক্ষত রয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মার্কেটে কিছুদিন আগেও তারা পরামর্শ দিয়েছিলেন, তারা বলেছিলেন যে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা আরও জোরদার করা উচিত, কিন্তু সেটি করা হয়নি। তবে কি কারণে আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটি তদন্তের পরে তারা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতায় সিটি ইকোনমি জোন সহ নতুন 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি খাতের সমন্বয়েই সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে হবে। দেশব্যাপী বিনিয়োগ ছড়িয়ে দিতে 2010 সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ সরকার। তারপর থেকে দেশের আনাচে কানাচে নানা অবকাঠামোগত উন্নয়নে এখন বাস্তবায়নের পথে 28টি অর্থনৈতিক অঞ্চল। ঢাকার অদূরে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিটি গ্রুপ নির্মিত এই অর্থনৈতিক অঞ্চলের মতোই দেশের প্রান্তিক পর্যায়ে এখন গড়ে উঠছে সরকারি বেসরকারি ইকোনমিক জোন। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 11টি নতুন অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন, 13টির ভিত্তিপ্রস্তর স্থাপন, 16টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম, 20টি কলকারখানার ভিত্তিপ্রস্তর এবং 5টি চলমান প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য স্থির রেখে কাজ করলে দেশ সামনে এগিয়ে যায়। গত 1 দশকে তার প্রমাণ দিয়েছে আওয়ামী লীগ। আমাদের সব কাজের মূল লক্ষ্যটা হচ্ছে কর্মসংস্থান। আমার দেশের কোনো তরুণ বেকার থাকবে না, তারা ট্রেনিং পাবে। আমরা যেমন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের এখন এগিয়ে যাওয়ার পালা। এই এগিয়ে যাওয়ার
গতিশীলতা আমাদের ধরে রাখতে হবে। এ সময় সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়েই সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে উল্লেখ করে রোজায় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। সামনে রোজা, ওই চিনির সমস্যা যেন না হয়, তেলের সমস্যা যেন না হয়, সেটা একটু ভালোভাবে দেখবেন। সবার কাছে এই অনুরোধটা থাকবে যে সেই রোজায় যেন কোনো খাবার জিনিসের দাম না বাড়ে আর কোনো সংকট দেখা না দেয়। পরে অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট 6 জেলায় উদ্যোক্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় নতুন অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরির অঙ্গীকার করেন উদ্যোক্তারা। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান আশা করছেন প্রায় 20,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সিটি ইকোনমিক জোনে। আমরা প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। আরো 15,000 কোটি টাকা বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করেছি। বর্তমানে আমরা আনুমানিক 8,000 লোকের কর্মসংস্থান করেছি। এর মধ্যে প্রায় 1,000 মহিলা কর্মী আছেন। ইকোনমি জোনের কাজ সম্পন্ন হলে আরো প্রায় 12,000 লোকের কর্মসংস্থান হবে আশা করি। এছাড়া প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে ভূমির স্থানীয় মালিক ও প্রতিবন্ধীদের কাজের সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগকারীদের নির্দেশ দেন সরকার প্রধান। প্রত্যেকটা ইকোনমিক জোনে, ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করে দেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা পৌঁছেছে বরিশাল। 8 এপ্রিল ফেরত যাবে কলকাতায়। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। 90-এর দশকের ছাত্র নেতাদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই মিডিয়া এখন নিয়ন্ত্রিত মিডিয়া। আপনারা লক্ষ্য করে দেখবেন যেখানে বিরোধী দলের খবর এখন সবচেয়ে কম ছাপা হয় 3য় পৃষ্ঠায় বা 4র্থ পৃষ্ঠায়। আপনাদের প্রিয় ইলেকট্রনিক মিডিয়া, এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনাদের খবর দেওয়া হয়। এই সরকারের অপচেষ্টা হচ্ছে যে জনগণকে বিভ্রান্ত করে, যারা জনগণকে শক্তি নিয়ে এগোতে চায় তাদেরকে বিভ্রান্ত করা। আজকে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আমাদের উচিত হবে যে কোনো সময়ে যে কোনো লড়াইয়ে যেন অংশ নিতে পারে তার জন্য নিজেকে তৈরি করা, প্রস্তুত করা। প্যারোলে মুক্তির বিষয়ে বেগম জিয়া এবং তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রস্তাব দেয়া হয়নি। বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপের কারণে আইনি প্রক্রিয়ায় মুক্তি বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ তাদের। গতকাল দুপুরে সুপ্রিম কোর্টে বারে এক ব্রিফিংয়ে একথা বলেন তারা। বেগম খালেদার পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে কোনো দরখাস্ত প্যারোলের জন্য দেওয়া হয়নি, আর সরকার থেকে কোনো প্রস্তাব এখনো দেওয়া হয়নি। এটা কি কারণে পত্রপত্রিকা আসছে, কারা আনতেছে আমরা জানি না। আইনগতভাবে লড়ে যাচ্ছি। আমরা বেল পেয়ে বলেছিলাম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নাই, তার মুক্তি পেতে কোনো বাধা নাই, কিন্তু তারপরেই আবার একটা মামলায় সৌন অ্যারেস্ট আসে। তাহলে পরে বুঝতে হবে সরকারের সদিচ্ছা নাই। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে উন্মুক্ত স্থানের অনুষ্ঠান। গতকাল দুপুরে সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পহেলা বৈশাখে এখন পর্যন্ত নাশকতার আশঙ্কার কোনো খবর গোয়েন্দা সংস্থার হাতে নেই বলেও জানান মন্ত্রী। এরকম কোনো সংবাদ পাইনি। তো আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে এবং তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা প্রস্তুত থাকবে। বাংলা নববর্ষ সম্পর্কে অপপ্রচার রোধে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ ব্যবস্থা মনিটর করা হবে। আমাদের ফায়ার সার্ভিসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে, ফায়ার সার্ভিসে সেই বিশেষ ধরনের হেলিকপ্টার তারা ক্রয় করবে, যাতে করে রেস্কিউ এবং এই অগ্নি নির্বাপন দুটোই হবে। ঘুষ বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে সড়ক পরিবহন কর্পোরেশনের দক্ষ ড্রাইভার তৈরির বিভিন্ন প্রকল্পে। প্রশিক্ষণার্থীদের ঘুষের বিনিময়ে পাশ করিয়ে দিচ্ছে কর্পোরেশনের একদল প্রশিক্ষক। সড়ক আইন না মেনে লোক দেখানো পরীক্ষায় পাশ করা এসব চালক মহাসড়কে
এক একজন ঘাতক হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রচলিত আইন কিংবা বিআরটিএ রেজুলেশন অনুযায়ী কম করে 30 মিনিট সড়কে চালানোর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও এসব শিক্ষার্থী সড়কে গাড়ি চালানোর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে গড়ে 1 মিনিটের পরীক্ষায়। ব্যাক গিয়ারে কম বেশি 3 মিটার চালানোর পরীক্ষা দিয়ে এই চালকরা কি করে মূল সড়কে শত শত মাইল পাড়ি দেবেন তা অবশ্যই বিবেচনার বিষয়। সময় সংবাদ জানতে চায় সত্যিকারের কতটা শিখেছে সরকারি প্রকল্পের অধীনে ড্রাইভিং প্রশিক্ষণ নেয়া এসব শিক্ষার্থী। 100%-এর মধ্যে আমরা 10% আসলে ড্রাইভিং শিখতে পারিনি। 4 মাসে প্রায় 1-1.5 মাসের মতো ওইভাবে চলে গেছে। লাস্ট 20 দিনের মতো আমাদের 10 মিনিট করে দিছে। সব স্টুডেন্ট প্রত্যেকদিন ড্রাইভ করতে পারে না। 2500 টাকা করে নিছে, যে এটা দিলে নাকি পাস করা যাবে। আমরা তো তৃতীয় বেস, এর আগে যে 2টা বেস গেছে ওনারা বলছে যে এটা না দিলে নাকি লাইসেন্স হয় না। ঘুষের বিনিময়ে লাইসেন্স পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার এসব অভিযোগ অস্বীকার করে পরীক্ষা নিতে আসা বিআরটিএর প্রতিনিধি সহ বোর্ডের সংশ্লিষ্ট সদস্যরা। আমরা যে নিয়মে পরীক্ষা নিচ্ছি এখানে তো অসঙ্গতি হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঘুষের বিনিময়ে চালকদের লাইসেন্স প্রদানের অভিযোগ আসলে নতুন কিছু নয়। বিআরটিএর বিরুদ্ধে আগেও এমন অভিযোগ ছিল, এখনও রয়েছে। কিন্তু বিআরটিসি সিপ সরকারি প্রকল্পের শিক্ষার্থীরা যেসব অভিযোগ করলেন তার আসলে কতটা সত্য? সাধারণ প্রশিক্ষণার্থীর ছদ্মবেশে পরীক্ষা শুরুর আগেই তেজগাঁওয়ের বিআরটিসি ট্রেনিং সেন্টারে হাজির হওয়ার সময় সংবাদ। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য কমপক্ষে 3 জন প্রশিক্ষককে 2500 করে টাকা নিতে দেখা যায়। এ সেন্টারে 200 জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দিয়েছে সরকারি এমন 4 জন চালক। হিসেব করে দেখা যায় পরীক্ষা শুরুর মাত্র আধা ঘন্টা আগেই বিনামূল্যে ড্রাইভিং শিখতে আসা এসব শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় অন্তত 4 লাখ টাকা। তবে বরাবরের মতোই ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এসব সরকারি প্রশিক্ষক। তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, তাদের টাকাটাই সরকার দিচ্ছে। লাইসেন্সের পুরো টাকাটাই সরকার দিচ্ছে। মানে 2500 বা 2500? না 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 না, এভাবে কোনো টাকা নেওয়া হবে না। ফ্রি, সম্পূর্ণই ফ্রি ট্রেনিং। এখানে 2500 টাকা নেওয়া হয় না। এখানে সেইবের যারা আছে তাদের কোনো ফি নেওয়া হয় না। সরকারি প্রকল্পের অধীনে ড্রাইভার তৈরির এমন প্রক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই যে প্রক্রিয়াটা, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে না দেখার ভান করছে। কারা এই পয়সার লেনদেন করছে এটা কিন্তু তারা কিন্তু ইজিলি নিয়ন্ত্রণ করতে পারে। এটা একটা সিসিটিভি দিলেই কিন্তু সেলফ এনফোর্সমেন্ট হয়ে যায়। যখন দেয় না তখন বুঝতে হবে এই টাকাটা হয়তো অনেক স্তরের মধ্যেই কিন্তু বিলি বিন্টন হয়। এ ব্যাপারে বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আসছে বর্ষায় চট্টগ্রামে পাহাড় ধস ঠেকাতে এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারের সংখ্যা ও ভূমিদস্যুদের তালিকা চেয়ে ইতিমধ্যে 6 ভূমি সার্কেলের সহকারী কমিশনারকে চিঠি দিয়েছে প্রশাসন। এই অবস্থায় দখল করা পাহাড় কেটে যারা নিম্ন আয়ের মানুষদের বসবাসের সুযোগ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ নগরবিদদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সর্বশেষ 2018 সালের 15 অক্টোবর চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকে পাহাড় ধসে মারা যায় একই পরিবারে 3 জন সহ মোট 4 জন। 2017 সালে জুনে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় মারা যায় 132 জন। গত 12 বছরে মৃত্যু হয় অন্তত 400 জনের বেশি। পাহাড়ে যখন মৃত্যুর মিছিল তখন তা ঠেকাতে আসন্ন বর্ষার আগে শক্ত অবস্থান নিতে যাচ্ছে জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা চেয়ে 6 এসিল্যান্ডের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। প্রতি বছরে আমরা সেটা তাদেরকে সচেতন করার জন্য মাইকিং করে থাকি। আমরা বিভিন্ন সংস্থাগুলোকে আমরা চিঠি দিয়ে তাদের যে সংযোগগুলো আছে বিভিন্ন, যেমন ইউটিলিটি সার্ভিসেস যেগুলো আছে সেগুলো বিচ্ছিন্ন করার জন্য আমরা এগুলো চিঠি দিয়ে থাকি। কিন্তু তারপরেও আসলে তারা এতটা ভয় পায় না। জেলা প্রশাসনের চিঠি পেয়ে বর্ষার আগে পাহাড়ে বসবাসকারীদের সরাতে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে ভূমি সার্কেলের সহকারী কমিশনাররা। আমাদের কাছে একটা তালিকা আছে যে আমরা কারা কারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আমরা আবার নতুন করে তালিকা করে তারপরে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। আইনের সঠিক প্রয়োগ করে ভূমিচক্রের সদস্যদের শাস্তির আওতায় আনার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই নগরবিদ। যদি আন্তরিকভাবে সবাই চায়, প্রশাসন এবং পাশাপাশি একটা কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত, আমার মনে হয় সমস্যার সমাধান সম্ভব। চট্টগ্রামে মতিঝর্ণা, বাটালি হিল, টাঙ্কির পাহাড় সহ ঝুঁকিপূর্ণ 28টি পাহাড়ের ঢালে 1 লাখের বেশি মানুষ বসবাস করছে। আর 3 পার্বত্য জেলায় এর পরিমাণ 2 লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ,
চট্টগ্রাম। মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো কাজ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন জানিয়েছেন, মিয়ানমার ইতিবাচক হলেও রোহিঙ্গা নিরাপত্তার অজুহাতে ফেরত যেতে চাচ্ছে না। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও আসিয়ানের চেয়ারম্যান ডন প্রামোদিনাই এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে আসিয়ানের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। তারা বললেন যে মায়ানমার নিতে চায়, তাদের সাথে আলাপ হয়েছে, তারা ওদের নিতে চায়। তবে আমরা তাদের বললাম যে এটা যত তাড়াতাড়ি পারে নেওয়া উচিত, কারণ অনেক দিন থাকলে আমাদের ভয় যে সেখানে পকেটস অফ র্যাডিক্যালিজম হতে পারে। তা আমরা ওনাদের বলেছি যে আপনারা এনশিওর করেন যে ওখানে যে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করা, সেগুলো তৈরি করেন। ওখানে আপনারা সেফটি অ্যান্ড সিকিউরিটিটা নিশ্চিত করেন আসিয়ান সদস্যসমূহ রাষ্ট্রগুলো মিলে, আর তখন এগুলো যেতে পারে। আমাদের এই রোহিঙ্গার উপরে বিশেষভাবে আলোচনা হলো এবং আমরা আলোচনায় মনে হয় কিছুটা আশাবাদ। অগ্নি নিরাপত্তার তথ্য সংগ্রহের কাজে গিয়ে রাজধানীর বহুতল ভবনগুলোতে মিলছে নানা অসঙ্গতি। মূল নকশার তোয়াক্কা না করেই নির্মিত হয়েছে এক একটি ভবন, রাখা হয়নি জরুরি বহির্গমন পথ। আবার 18 তলা ভবনের অনুমোদন থাকলেও তৈরি করা হয়েছে 22 তলা। ভবন মালিকদের আশ্বাস, এবার ঘুচবে সব অসঙ্গতি। বেশ কয়েকটি ভবনে সতর্কতার নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। সুবিশাল অট্টালিকা যেন মেতেছে আকাশ ছোঁয়ার নেশায়। রাজধানীর কামাল আতাতুর্ক সড়কের এই বাণিজ্যিক ভবনগুলো কেবল ব্যবসার কথা মাথায় রেখেই নির্মিত। রাজুকের তথ্য সংগ্রহের তৃতীয় দিনে অভিযান চলে জোন 4-এ। আগুনে পোড়া এফআর টাওয়ারের ঠিক পাশের ভবন আহমেদ টাওয়ার এখনো দিতে পারেনি মূল নথি, নেই পর্যাপ্ত সিঁড়ি। অপর পাশে 3টি ভবন পেরিয়ে ব্লু ওশনে নেই জরুরি বহিরাগমন ব্যবস্থা, মানা হয়নি মূল নকশা। শুধু এখন মানে উপরে ছাদে যে রুম আছে সব আমরা ড্যামেজ করতেছি। ফুটপাতের উপর দখল চলে আসছে এবং কোনো ভবনে যেখানে সিঁড়ি এবং লিফট দেখানো আছে সেখানে কোনো সিঁড়ি বা লিফট নেই। পাশের ভবন ইকবাল টাওয়ার, রাজুকের অনুমোদন 18 তলার, আর ভবন 22 তলা ছাড়িয়ে 23-এর পথে। মালিক পক্ষের দাবি রয়েছে আগুন নেভানোর সুব্যবস্থা, অথচ নেই জরুরি বহিরাগমন পথ। 18 তলা পর্যন্ত অনুমোদন, কিন্তু এটা নির্মাণ আছে 23 তলার মতো। ফায়ার এক্সিট সিঁড়ি থাকার কথা ছিল, এই 2টা ফায়ার এক্সিট সিঁড়ি এই বিল্ডিংয়ে স্থাপন করা হয় না। যেহেতু রাজুক আমাদেরকে রিগ্রেট করেন নাই, ওনাদের সাথে একটু মৌখিক কথা বলে আমরা এই কনস্ট্রাকশন করেছি। এলাকার অধিকাংশ ভবনের অগ্নি নিরাপত্তার হাল এমনই। অতি ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি ভবনে সাটিয়ে দেওয়া হয়েছে সতর্কতা। আমরা বিল্ডিং কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে দেখিয়েছি যে আপনার ভবনের এই অবস্থা। এখন তাদেরও দায়িত্ব আছে তাদের এই ভবনগুলোর অগ্নি নিরাপত্তা পরিস্থিতি বাড়ানোর। এ পর্যন্ত 50টিরও বেশি ভবনের তথ্য সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস কিংবা রাজুকের পরিদর্শনে যেন বেরিয়ে আসছে একে একে থলের বিড়াল। রাজধানীর অভিজাত এলাকার এই সুউচ্চ ভবনগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। এখন দেখার বিষয় এই অসঙ্গতিগুলো আমলে নিয়ে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছে বিদেশি নকল পণ্য। বিদেশি দামি ব্র্যান্ডের আড়ালে তৈরি করা হচ্ছে নিম্নমানের নকল পণ্য। মেয়াদবিহীন পণ্যে নতুন সিল দেয়া, অবৈধভাবে বাজারজাত করা সহ বিভিন্ন অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে 50 লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 2 জনকে দেয়া হয় 1 বছর করে কারাদণ্ড। এই মেশিনের মাধ্যমে পণ্যের গায়ে বসানো হচ্ছে মেয়াদের সিল। মেয়াদ শেষ হয়ে গেলেও ইচ্ছেমতো তারিখ বসানোর জন্য রয়েছে এমন স্বয়ংক্রিয় সংখ্যা। এছাড়া বিভিন্ন বিদেশি দামি ব্র্যান্ডের প্যাকেট রয়েছে এমন সিলও। এভাবেই ঘরের মধ্যে বসে অবৈধভাবে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের সব পণ্য।
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছে এসব পণ্য। বুধবার দিনভর র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে ধরা পড়ে এমন অনিয়মের চিত্র। র্যাব জানায় জেকে মার্কেটিং নামের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন চকলেট, আচারে বিদেশি নামি দামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বাজারজাত করত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীকে 1 বছরের জেল ও 10 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রায় 10টা পণ্য আমাদের ম্যানুয়ারি প্রোডাক্ট আছে, যেগুলোতে আমরা কোনো এক্সপায়ার ডেট ঠিকভাবে পাই নাই। থাইল্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট তারা এখানে নকল করছে একটি বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে তার অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে তারা মানে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়ার ক্ষেত্রে একটা জালিয়াতি করেছে। যে পণ্যটা মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে মার্চ 2019 সালে, সেটি হচ্ছে তাহলে মেয়াদ বাড়িয়ে দিয়ে তারা হচ্ছে কি অগাস্ট 2019 করে দিচ্ছে, এরকম বেশ টেম্পারিং করেছে। তো এবং তাদের সকল প্রোডাক্টই কাজটি করেছে। তো এই অপরাধের কারণে এই প্রতিষ্ঠানকে 10 লক্ষ টাকা জরিমানা এবং 2 জনকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড করা হয়েছে। এর আগে মেয়াদবিহীন পণ্যে নতুন মেয়াদের সিল লাগানো, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার দায়ে 38 লাখ টাকা জরিমানা করা হয় মাওলা ট্রেডার্স নামের সরবরাহকারী প্রতিষ্ঠানকে। ভিনেগার রয়েছেন, তারপরে কিছু মাশরুম আইটেম, আরও বেশ কয়েকটা আইটেম রয়েছে, যে আইটেমগুলি আসলে এখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তারা 1 বছরের মেয়াদ বাড়িয়ে দিয়েছে, নতুন করে দিন তারিখ লাগিয়ে দিয়ে, যদিও কার্টুনের গায়ে কিন্তু লেখা রয়েছে এক্সপায়ার। এছাড়া কাপড়ের রং খাবারে মেশানোর অপরাধে রাতুল স্টোরকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা এখন বরিশাল নদী বন্দরে অবস্থান করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ, সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ। রাজু, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি সেই পর্যটকবাহী ভারতীয় জাহাজটির ঠিক পাশেই দাঁড়িয়ে অন্য আরেকটি বিআইডব্লিউটি এর জাহাজের উপর। গতকালকে 1:30টার দিকে, আনুমানিক 1:30টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীর নদীবন্দরে জাহাজটি নোঙর করে। এরপর থেকে জাহাজটি এখানে রয়েছে। আগামীকাল আজ সকাল 10টা নাগাদ জাহাজটি বরিশাল নদীবন্দর ত্যাগ করার কথা রয়েছে। এখন পর্যন্ত এই তথ্যটুকু আমাদের কাছে রয়েছে। এই জাহাজে 19 জন পর্যটক রয়েছেন। এই পর্যটকদের মধ্যে ভারতীয় পর্যটক ছাড়াও আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডার পর্যটকরাও রয়েছেন 6 জন। বাকিরা সবাই ইন্ডিয়ান পর্যটক। একটু জানিয়ে রাখি যে 29 মার্চ দুপুর 12:30টার দিকে কলকাতার খিদিরপুর থেকে 19 জন পর্যটক নিয়ে জাহাজটি রওনা করে। তারপরে কিন্তু বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সীমানার মধ্যে আসার পর কিন্তু পিরোজপুরে কিন্তু তারা নোঙর করেছিল। এরপরই বরিশালে নোঙর করে। বরিশাল থেকে আজ সকাল 10টার দিকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। পথিমধ্যে কিন্তু চাঁদপুর এবং নারায়ণগঞ্জে এরা যাত্রা বিরতি করবে। তো পর্যটক যারা রয়েছেন তারা কিন্তু বরিশাল শহরের বিভিন্ন স্থান গতকালকেই ঘুরে দেখেছেন। এরপরে আজ সকাল খুব ভোরে অর্থাৎ 6টার দিকে তারা বরিশালের একটি উপজেলা রয়েছে যেটি হচ্ছে বানারীপাড়া, এবং আরেকটি উপজেলা রয়েছে যেটি হচ্ছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি। এখানে একটি যেসব দর্শনীয় স্থান রয়েছেন সেগুলো দেখার জন্য তারা গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে সে জায়গা থেকে তারা রওনা করবেন এবং জাহাজে উঠবেন। এতটুকুই আমাদের কাছে এই ভারতীয় পতাকাবাহী যে জাহাজটি তার সম্পর্কে যে তথ্য ছিল তার সর্বশেষ। ভারতীয় পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা নোঙর করেছে বরিশাল নদী বন্দরে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। জন্ম তাদের পতিতালয়ের আধারে, কিন্তু 8-10টা শিশুর মতোই বনে স্বপ্নের জাল, চায় আলোর ঝর্ণাধারায় আসতে। সেই ভূমি থেকে কারাতের প্রশিক্ষণ নিয়ে তারা লিখছে সাফল্যের গল্প। এই খেলোয়াড়দের এগিয়ে নিতে ফেডারেশন ও ক্রীড়া সংশ্লিষ্টদের সহায়তা দাবি প্রশিক্ষকের। এদিকে এই শিশুদের যথাযথ সহায়তার আশ্বাস ফেডারেশনের। সাজিদ আরাফাতের রিপোর্ট। প্রতি বছরে গোল্ড মেডেল পেয়েছি ওইখান থেকে। লাস্ট বছর 2018-তে যখন যাই প্রতিযোগিতায় ব্ল্যাক বেল্ট পেয়েছি। আমি কখনো নিজেকে পিছনে আছি ভাবি না। 3 বছরে 4টা ইন্টারন্যাশনাল খেলেছি এবং 4টাতেই 2টো করে গোল্ড মেডেল পেয়েছি, এবং ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম নেপালে বেস্ট প্লেয়ার হয়েছিলাম। আমি পরে আরো ভালো পর্যায়ে সিএনসি হতে চাই। আমারও ইচ্ছা আছে যেন আমি ভালোভাবে শিখে আমি বিদেশে গিয়ে কারাতে শিখতে পারি। স্বপ্নকে কোনো শেকলে বাঁধা যায় না, তবে সামাজিক বিভেদ ছায়া ফেলে যায়, কারণ তাদের জন্মটা যে পতিতালয়ের অন্ধকার প্রকোষ্ঠে। তবে সে অন্ধকার পেরিয়ে আলোর পথের যাত্রী হতে চান তারা।
মায়ের পেশার ছোঁয়াচ বাঁচিয়ে এই শিশুদের আগলে রাখতে নিরলস প্রচেষ্টা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা, টেরেডেস হোমের কারিগরি সহায়তা এবং সিসেক প্রকল্প তাদের স্বপ্নের সারথি। টাঙ্গাইল শহরের অদূরে কুইজপাড়ায় সেফ হোমে বেড়ে ওঠা এসব শিশু কিশোর আপন খেয়ালেই ওড়াতে চান স্বপ্নের ঘুড়ি। অনেকটা নিভৃতে নেপালে হয়ে যাওয়া পঞ্চম মাউন্ট এভারেস্ট কারাতে টুর্নামেন্ট থেকে স্বর্ণ জয় করে এসেছেন এখানকার বেশ কজন কারাতে খেলোয়াড়। তাদের এগিয়ে নিতে ফেডারেশনের সহায়তা চাইলেন প্রশিক্ষকরা। আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় নেপালে গিয়েছিলাম, 7 জনের এরা 10টি গোল্ড পেয়েছে। অনেক ভালো প্লেয়ার আছে, এদের যদি আসলে সত্যিকার অর্থে বাছাই করে প্র্যাকটিস করানো হয়, এরা হয়তো ঢাকা যারা থাকে তাদের চেয়ে আমি মনে করি ভালো সুনাম অর্জন করতে পারবে। কারাতে ফেডারেশন বলছে এসব শিশুদের এগিয়ে নিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে ব্যাপারটা আমাকে জানালেন সেটা অ্যাকচুয়ালি আমরা অফিসিয়াল ভাবে জানতাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম। এখন থেকে আমরা চেষ্টা করব, আমরা সেদিকে চোখ রাখবো। অত্যন্ত খুশি যে একটা জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়ে আসছে তারা খেলাধুলার সাথে করার জন্য আগে আসছে। আমি নেক্সট যে কোনো মিটিংয়ে আমি এটা উপস্থাপন করব, যাতে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হয় ফেডারেশন পক্ষ থেকে। সমাজের অপাংক্তেয় শ্রেণীর এই শিশুরা হতে চায় ধ্রুবতারা, লাল সবুজের পতাকাকে তুলে ধরতে চায় বিশ্বময়। সাজিদ আরাফাত, সময় সংবাদ, টাঙ্গাইল। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে আবাহনী। আর সাভারের বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। দিনের অন্য ম্যাচে ফতুল্লায় খেলাঘরের বিপক্ষে লড়বে উত্তরা স্পোর্টিং ক্লাব। লিগে 8 ম্যাচে 7 জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। নবম ম্যাচে টেবিলে 4 নম্বরে থাকা দোলেশ্বরের মুখোমুখি মাশরাফি সৌম্যরা। দু দলের দেখা হওয়া শেষ 5 ম্যাচে 2টি করে জয় আবাহনী ও দোলেশ্বরের। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত, তাই মিরপুরে ম্যাচের আগে পরিকল্পনা ও অনুশীলন সারে খালিদ মাহমুদ সুজনের শিষ্যরা। অন্যদিকে দারুণ ছন্দে আছে প্রাইম দোলেশ্বর। 8 ম্যাচে জয় 6টিতে। জয় পেতে প্রতিপক্ষ আবাহনীকে কোনো ছাড় দেবে না প্রিমিয়ার লিগ টি20-র ফাইনালিস্টরা। সকালের সময়ের শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার রাজধানীর খিলগাঁও বাজারে আগুন, ফায়ার সার্ভিসের 15টি ইউনিট ও স্থানীয়দের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি। রোজায় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সিটি ইকোনমিক জোন সহ 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন। পহেলা বৈশাখে মঙ্গলের শোভাযাত্রায় মুখোশ না পরার সিদ্ধান্ত। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গায় অনুষ্ঠান, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক পরিবহন কর্পোরেশনের দক্ষ চালক গড়ার বিভিন্ন প্রকল্পে ঘুষ বাণিজ্য, লোক দেখানো পরীক্ষায় পাশ করা চালকরাই মহাসড়কের ঘাতক, বলছেন বিশেষজ্ঞরা। এবং চট্টগ্রামে পাহাড় ধস ঠেকাতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ নগরবিদদের। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।